দর্শক, 18 তারিখে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ঢাকা শহরে যে তাণ্ডব হয়েছে, তাণ্ডবটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এই প্রতিষ্ঠানগুলোতে যে হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারে গত কয়েকদিনে সবচেয়ে একটি হৃদয় বিদারক ঘটনা ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিক ভাইকে নির্মমভাবে ধর্ম অবমাননার অভিযোগে, কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না। ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক, তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে, যাবে, বাংলাদেশ টিকে থাকবে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যদি প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, 18 তারিখে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে ঢাকা শহরে যে তাণ্ডব হয়েছে, তাণ্ডবটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এই প্রতিষ্ঠানগুলোতে যে হামলা ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এটা আন্তর্জাতিক খবর হওয়ার মতোই ব্যাপার। আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যম, আপনি যদি বলেন রয়টার্স, এএফপি, আল জাজিরা, পাকিস্তানি ডন, ভারতের বড় বড় গণমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার এ সহ গার্ডিয়ান সহ বড় বড় সমস্ত পত্রিকায় এই ব্যাপারে, শুধু পত্রিকা না, সংবাদ সংস্থা যেটা বললাম যে এএফপি, রয়টার্স, তারাও এই খবরটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছে। যখন আন্তর্জাতিক পর্যায়ে এই খবর হয়েছে তখন তো এটা জাতিসংঘের কানে যাবে। জাতিসংঘের কানে এমনিতেও আন্তর্জাতিক খবর না হলেও বাংলাদেশের খবর বাংলাদেশের গণমাধ্যমে আসলেই জাতিসংঘের কানে যাওয়ার কথা, কারণ জাতিসংঘের এখন অফিসই রয়েছে বাংলাদেশে। এই খবর যখন জাতিসংঘের কানে গেল তখন সরাসরি জাতিসংঘের মহাসচিব এই ধরনের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানালেন। শুধুমাত্র কি এই আহ্বানের মধ্য দিয়েই জাতিসংঘের অবস্থান ব্যক্ত করলেন তিনি, নাকি এর মাঝে আরও কিছু বললেন কিংবা কোনো পদক্ষেপের দিকে যেতে পারে জাতিসংঘ? চলুন একটু জেনে দেখি জাতিসংঘের মহাসচিব কি বলতে চাইলেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘ মহাসচিবের কথা। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি। জার্মান এই গণমাধ্যম তাদের লিড নিউজ করেছে জাতিসংঘের মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে তারা তাদের শিরোনামে বলছে, সহিংসতা পরিহার, সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বেশ কয়েকটা পয়েন্টে জাতিসংঘ মহাসচিব কথা বলেছেন। সেটা হচ্ছে যে সহিংসতা পরিহার, সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের, এই এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, যুবককে, পোশাক শ্রমিক, তাকে পিটিয়ে মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই সব ব্যাপারে জাতিসংঘ এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। মহাসচিব বলেছেন, সহিংসতা পরিহার, শান্ত ও সংযম প্রদর্শনের মাধ্যমে সব কিছু করতে হবে, এমন আহ্বান তিনি জানিয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে। নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই কথা জানান তার মুখপাত্র স্টেফান ডুয়ারিস।
হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে গুতেরেস জবাবদিহিতা নিশ্চিতে বাংলাদেশের কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন, অর্থাৎ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই ব্যাপারে জবাবদিহিতা করার জন্য। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করার আহ্বানও তিনি জানিয়েছেন। তাছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে তিনি সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। যখন বাংলাদেশে একেবারে লঙ্কাকাণ্ড বেঁধে গেছে তখন জাতিসংঘ থেকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না, ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো বড় নোবেল বিজয়ী, রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। আজ যদি ইউনূসের জন্য ব্যতিক্রম তৈরি হয়, কাল অন্য কেউ চাইবে। এরকম হাজারো ইউনূস বাংলাদেশে আসবে, যাবে, বাংলাদেশ টিকে থাকবে। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন নতুন ব্যাংক নয়, বরং কম ব্যাংক, শক্ত ব্যাংক আর কঠোর তদারকি। যেখানে ব্যাংকিং খাত আগুনে পুড়ছে, সেখানে নতুন ব্যাংক বানানো মানে আগুনে ঘি ঢালা। যদি এই ব্যাংক ব্যর্থ হয়, যদি ব্যবস্থাপনায় গড়বড় হয়, যদি রাজনৈতিক পরিবর্তনের পৃষ্ঠপোষকতা সরে যায়, তখন দায় নেবে কে? গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছাড়া একসময় টিকতে পারেনি। এখানে আবেগের জায়গা নেই, কৃতজ্ঞতারও জায়গা নেই, আছে কেবল রাষ্ট্র, অর্থনীতি আর ক্ষমতার প্রশ্ন। বাংলাদেশের ব্যাংকিং খাত কার্যত ভেঙে পড়েছে। এটা কোনো অলংকারিক কথা নয়, সংখ্যার ভাষায় এটা এক ধরনের আর্থিক ধ্বংসযজ্ঞ। মোট ঋণের 1/3 বেশি খেলাপি, একাধিক ব্যাংকের খেলাপি ঋণ 90% ছাড়িয়ে গেছে, আমানতকারীর আস্থা তলানিতে, কেন্দ্রীয় ব্যাংক নিজেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতিগত অগ্রাধিকার কি হওয়া উচিত, সেটা নিয়ে কোনো বিভ্রান্তি থাকার কথা নয়। প্রথম কাজ হওয়া উচিত বিদ্যমান ব্যাংকগুলোকে বাঁচানো, নিয়ন্ত্রণ শক্ত করা, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা। কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো দৃশ্য। ক্ষমতা দখলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে দৃশ্যমান আগ্রহ নতুন প্রতিষ্ঠান গড়া, নতুন ব্যাংক বানানো, নতুন আইনি ব্যতিক্রম তৈরি করা। এন্ড সেই ব্যতিক্রমেই গ্রামীণ ব্যাংকেও তার হচ্ছে না। ডক্টর ইউনূসের দরকার আরেকটি ব্যাংক। তিনি আরেকটি ব্যাংক নিচ্ছেন সরকারকে দিয়ে। এই প্রস্তাবিত মাইক্রো ক্রেডিট ব্যাংক কোনো সাধারণ উদ্যোগ নয়। এটি ব্যাংকিং কাঠামোর ভেতরে থেকেও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে থাকবে। বাণিজ্যিক ব্যাংকের মতো প্রায় সব সেবা দেবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স, তদারকি, শাস্তিমূলক ক্ষমতার আওতায় পড়বে না। চমৎকার! এটি এক ধরনের রাষ্ট্রীয় আশীর্বাদ প্রাপ্ত ব্যতিক্রম, যেখানে নিয়ম থাকবে নিজের মতো, জবাবদিহি থাকবে সীমিত, আর রাজনৈতিক ছাতা থাকবে পূর্ণাঙ্গ। প্রশ্ন হলো, ধসে পড়া ব্যাংকিং খাতে নতুন করে এমন একটি ব্যতিক্রম তৈরি করার নৈতিকতাটা কোথায় বলুন তো? ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসা ধারণা তাত্ত্বিকভাবে আকর্ষণীয় হতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো সেমিনার নয়, অর্থনীতি কোনো পরীক্ষাগার নয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে 18 কোটি মুখ হা হয়ে আছে খিদের রাজ্যে পৃথিবী গদ্যময় হতে পারে, কিন্তু বাস্তবে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি নয়, পাথর। বাস্তব বাংলাদেশে মাইক্রো ক্রেডিট মানেই নিছক দারিদ্র বিমোচনের রোমান্টিক গল্প নয়। গ্রামীণ ব্যাংক সহ বহু ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চ সুদ, কঠোর আদায় ব্যবস্থা, সামাজিক চাপ আর ঋণ চক্রের অভিযোগে অভিযুক্ত। কোথাও কোথাও মানুষ সেই ক্ষোভে শাখা পুড়িয়ে দিচ্ছে গ্রামীণ ব্যাংকের। এটাকে হালকা করে দেখার সুযোগ নেই। এই সামাজিক বাস্তবতার মধ্যেই আরেকটি মাইক্রো ক্রেডিট ব্যাংক আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, তাও আবার এমন এক সময়ে যখন রাষ্ট্রের ব্যাংকিং বিশ্বাসযোগ্যতা তলানিতে। সবচেয়ে বড় কথা, এটি করা হচ্ছে এক অবৈধ অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশের খসড়া ইতিমধ্যে নিদারক ঘটনা। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিক ভাইকে নির্মমভাবে ধর্ম অবমাননার অভিযোগে, কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। অথচ গতকাল আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে এই দীপু চন্দ্র দাস ধর্ম অবমাননা যে করেছেন কেউ শোনেননি, কেউ দেখেননি। এমনকি দীপুচন্দ্র দাস কোনো স্মার্টফোন ব্যবহার করতেন না। তিনি যে ফেসবুকে একটা ধর্ম অবমাননামূলক পোস্ট দেবেন সেটিও করবার কোনো সুযোগ নেই, বাটন ফোন ব্যবহার করতেন। অর্থাৎ ধর্ম অবমাননা এটা একটা অস্ত্র। কোনো না কোনোভাবে সেখানে একটা লাশের প্রয়োজন ছিল। এই দীপুচন্দ্র দাসকে, তিনি কারখানা শ্রমিক, তাকে ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অত্যন্ত নির্মম এমন একটি ঘটনা যা দারুণ পীড়াদায়ক।
দীপুচন্দ্র দাস সেটি একটি ঘটনা, কিন্তু ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এরপর থেকেই দেশ জুড়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা। আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তর একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির শিরোনাম অগ্নিসংযোগ, হামলা অব্যাহত। সেখানে চোখ বোলাচ্ছিলাম, সেই প্রতিবেদনটাতে চোখ বোলাচ্ছিলাম, তাতে সত্যিকার অর্থে চক্ষু চড়ক গাছ বা চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, ঢাকা ৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষোভ।